আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবাইর রহমান চৌধুরী। বাসভবনে বঙ্গভবনে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে শপথ করান রাষ্ট্রপতি। নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। বেগম খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন, জানালেন চিকিৎসকরা। ওসমান হাদিকে হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত, শুটারকে পালাতে সহায়তাকারী সহ ১১ জন গ্রেপ্তার। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট, ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার। অন্তর্বর্তী সরকারের সময়ে শরীফ ওসমান হাদি হত্যার বিচার করা হবে, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও ১ মাস। ৩১ ডিসেম্বরের পরিবর্তে রিটার্ন জমা দেয়া যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে, দাবি জান্তা প্রধানের। এবং বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসকে ১ উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্স। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। শপথ দিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। সকালে বঙ্গভবনে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথ গ্রহণ শেষে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী শপথনামায় স্বাক্ষর করেন। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে উপদেষ্টাগণ, বিচারক, ৩ বাহিনীর প্রধানগণ এবং পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আগামী সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। ইতিমধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে।
এসব সেবাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে হলে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি। নাগরিক সেবার খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সাইবার সুরক্ষা এজেন্সি সহ যেসব প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে তাদের নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ করতে হবে। পাশাপাশি এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত জনবলকেও আরও দক্ষ করে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট জনবলকে একটি রেটিং পদ্ধতির আওতায় আনতে হবে, যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাইবার সুরক্ষা সহ প্রকৃত মূল্যায়ন সহজ হয়। ফিনান্সিয়াল সেক্টরে কোনো অপরাধ করে যেন কেউ পার না পেয়ে যায়, সেই বিষয়েও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সভায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য সচিব ও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ তৈয়বুর রহমান সহ কাউন্সিলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার দিবাগত রাত 12:30টায় বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, দেশি বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন। তার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান তাতে যুক্ত রয়েছেন। ডাক্তার জাহিদ বলেন, এভারকেয়ার হসপিটালে ভর্তিকৃত রোগী এবং খালেদা জিয়ার চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেজন্য তারেক রহমান সতর্ক থাকতে বলেছেন। দলীয় নেতাকর্মীদেরকে হাসপাতালে অহেতুক ভিড় না জমিয়ে আহ্বান জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরে যেতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছেন। এই ঘটনায় মোট 11 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, মামলার তদন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং আগামী 7 থেকে 8 দিনের মধ্যে এই হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র দেয়া হবে। ন্যাক্কারজনক এই ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি, র্যাব, সিআইডি, বিজিবি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার, হেমায়েতপুর, আগারগাঁও, নরসিংদীতে অভিযান পরিচালনা করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তদন্তকালীন এ যাবৎ এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ, ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত, ঘটনার মূল 2 হোতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট 11 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি
প্রদান করেছেন। পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি, উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব। সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই জন্য এই জঘন্য ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 7 জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। একই সঙ্গে এ হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই শেষ করার আশ্বাস দেন তিনি। শনিবার রাত 11টার দিকে শাহবাগে আন্দোলনকারীদের সামনে গিয়ে হত্যাকারীদের গ্রেফতারের বিষয়ে আপডেট জানান তিনি। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই সময় তার সঙ্গে ছিলেন। এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেয়া হবে ইনশাআল্লাহ 7 জানুয়ারি 2026-এর মধ্যে। এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বগুড়া 6 নির্বাচনী আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। নজরুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচনে এআই হবে বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশনের কঠোর হবার আহ্বান জানিয়েছেন তারা। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো রাজনৈতিক দল তার আদর্শ, ঘোষিত আদর্শ, সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বগুড়া 6 আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আজ সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এদিকে নির্বাচন কমিশনের পরিচালক জনসংযোগ রুহুল আমিন মল্লিক বিকেলে গণমাধ্যমকে জানিয়েছেন, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবার বিষয়টি নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং 4 নির্বাচন কমিশনারের সম্মতিতে ভোটার তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এর 3 সদস্যের বিচারিক প্যানেল আজ তার জবানবন্দি গ্রহণ শেষে এই আদেশ দেন। আজ তদন্ত কর্মকর্তা তৃতীয় দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এরপর তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে সকালে এই মামলাসহ মানবতাবিরোধী অপরাধের গ্রেপ্তার থাকা 12 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা 1 মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আগে নির্ধারিত 31 ডিসেম্বরের পরিবর্তে এখন আগামী 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। আজ এই বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। আদেশে বলা হয়, করদাতাদের সুবিধার কথা বিবেচনা করেই এই সময় বাড়ানো হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী চলতি 2025-26 কর বছরে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিল জন্য 42 লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন। এর মধ্যে 26 লাখের বেশি করদাতা ইতিমধ্যে রিটার্ন জমা দিয়েছেন। অর্থাৎ এখনও প্রায় 15 থেকে 16 লাখ করদাতা রিটার্ন জমা দেননি।
এনবিআর জানায় প্রতিদিনই নতুন নতুন করদাতা অনলাইনে নিবন্ধন করছেন। বর্তমানে দৈনিক গড়ে 15,000-এরও বেশি করদাতা রিটার্ন জমার জন্য নিবন্ধন করছেন। এবছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। রিটার্ন দাখিলের সময় কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হচ্ছে না, শুধু প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই হচ্ছে। এতে করে অনলাইনে রিটার্ন দাখিলের আগ্রহ আরও বাড়বে বলে আশা করছে এনবিআর। এবার আন্তর্জাতিক সংবাদ। গৃহযুদ্ধের মধ্যে মিয়ানমারে ভোটের আয়োজন করল জান্তা সরকার। গণমাধ্যমগুলো বলছে, নোবেলজয়ী অং সান সুচির সরকারকে উৎখাত করার প্রায় 5 বছর পর সামরিক শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে একটি নির্বাচনে অংশ নিতে রোববার মিয়ানমারের কিছু অঞ্চলের ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন। একাধিক ধাপে অনুষ্ঠিত এই নির্বাচন চলছে তীব্র গৃহযুদ্ধের মধ্যেই। মধ্যাঞ্চলের সাগাইংয়ে রোববার কেবল 1/3 টাউনশিপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জানুয়ারিতে দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরও 1/3 টাউনশিপে ভোট হবে, আর বাকি অংশে ভোট সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এদিকে বিমান হামলা ও অগ্নিসংযোগ সহ কয়েকটি এলাকায় সংঘর্ষ আরও তীব্র হয়েছে। মিয়ানমারের সামরিক জান্তার প্রধান মিন অং হ্লাইং দাবি করেছেন, দেশটিতে চলমান জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। আজ এক বিবৃতিতে তিনি এই কথা জানান। পর্যবেক্ষণকারী সংস্থা ও জাতিসংঘের তথ্য অনুযায়ী 2021 সালের অভ্যুত্থান থেকে শুরু হওয়া এই সংঘাতে আনুমানিক 90,000 মানুষ নিহত হয়েছে এবং 35 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ তার দেশের বিরুদ্ধে একটি পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শনিবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকারি ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমার মতে আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে একটি পূর্ণমাত্রার যুদ্ধে আছে। তারা চায় না আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াক। তার এই মন্তব্য আসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে। এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্র 6 মাস আগে ইরানের ওপর হামলা চালানোর পর এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সেপ্টেম্বর মাসে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর এই মন্তব্য করা হয়। জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিন ব্যাপী যুদ্ধ হয়, যা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা এবং বেসামরিক এলাকায় নজিরবিহীন ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হয়। ইরানি কর্তৃপক্ষের মতে এসব হামলায় 1,000-এরও বেশি মানুষ হতাহত হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইসরায়েলি অভিযানে যোগ দেয় এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। সাম্প্রতিক প্রতিবেদনের মতে, ফ্লোরিডায় ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টে নেতানিয়াহু যখন তার সঙ্গে সাক্ষাৎ করবেন, তখন তিনি ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দেবেন। এবার লক্ষ্য থাকবে তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। সোমালিয়া ইসরায়েলের কাছে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং এই পদক্ষেপকে এমন আগ্রাসন আর কখনোই সহ্য করা হবে না বলে নিন্দা করেছে। শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমালিয়ার পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী আলী ওমর বলেন, সরকার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে সব ধরনের কূটনৈতিক উপায় অনুসরণ করবে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার বিশ্বের প্রথম দেশ হওয়ার একদিন পরে এই তীব্র প্রতিক্রিয়া আসে। এতে আফ্রিকান ও আরব দেশগুলোতে দ্রুত নিন্দা ছড়িয়ে পড়ে এবং এটি ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুত করার কথিত ইসরায়েলি পরিকল্পনার অংশ কিনা সে নিয়েও উদ্বেগ তৈরি হয়। 1991 সালে এক ভয়াবহ গৃহযুদ্ধের পর সোমালিল্যান্ড সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে এখনও কোনো জাতিসংঘ সদস্য রাষ্ট্রের স্বীকৃতি পায়নি। স্বঘোষিত এই প্রজাতন্ত্রটির নিজস্ব মুদ্রা, পতাকা ও সংসদ রয়েছে, যদিও এর পূর্বাঞ্চলীয় ভূখণ্ডগুলো এখনও বিতর্কিত। ওমর অভিযোগ করেন, গাজা থেকে ফিলিস্তিনিদের আরও বাস্তুচ্যুত করার উদ্দেশ্যেই ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সোমালিয়ায় অবস্থানকে সমর্থন জানিয়েছে। তারা স্মরণ করিয়ে দেয়, এর আগে ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুত করার সম্ভাব্য গন্তব্য হিসেবে সোমালিল্যান্ডের নাম উল্লেখ করেছিল, যাকে তারা এটি রেড লাইন হিসেবে বর্ণনা করে।
নতুন দফার শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রায় 10 ঘন্টা ধরে চলা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 2 জন নিহত এবং 32 জন আহত হয়েছেন। এই হামলাকে সামনে রেখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে রুশ আক্রমণই প্রমাণ করে যে মস্কো শান্তি চায় না। গতকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে নিজের টেলিগ্রাম চ্যানেলে জেলেনস্কি এই মন্তব্য করেন। সেখানে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচকদের মধ্যে সমঝোতায় পৌঁছানোই ট্রাম্পের নতুন 20 দফা শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের আগের রাতে কিয়েভের রুশ বাহিনীর টানা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন। জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র শীতের মধ্যে কিয়েভ ও আশপাশের এলাকায় প্রায় 40% আবাসিক ভবনের হিটিং ব্যবস্থা অচল হয়ে পড়েছে। হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হয়েছে। মস্কোর ভাষ্য অনুযায়ী এইসব স্থাপনা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ও সামরিক শিল্প খাতের স্বার্থে ব্যবহৃত হচ্ছিল। গুয়াতেমালার ইন্টার আমেরিকান মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 15 জন মারা গেছেন এবং 19 জন আহত হয়েছেন। স্থানীয় দমকল বাহিনীর মুখপাত্র লিয়ান্দ্রো আমাদো জানিয়েছেন, নিহতদের মধ্যে 11 পুরুষ, 3 নারী এবং 1 শিশু রয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুর্গম এলাকা আলাস্কা পিকে এই দুর্ঘটনাটি ঘটে। পশ্চিম গুয়াতেমালার তোতো নিকাপান বিভাগে অবস্থিত এই এলাকা ঘন কুয়াশায় ভরা, ফলে প্রায়ই যানবাহন চালকদের দৃষ্টিশক্তি কমে যায়। আমাদো আরও জানান, গুয়াতেমালা সিটি থেকে মেক্সিকো সীমান্তের সান মার্কোস বিভাগের দিকে চলন্ত বাসটি প্রায় 75 মিটার গভীর খাদে পড়ে যায়। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ফিরে তাকালে দেখা যায় সংঘাত, পরিবর্তন আর সম্ভাবনার এক বৈশ্বিক চিত্র। গাজা সংকট ও ইউক্রেন রাশিয়া যুদ্ধসহ নানান আন্তর্জাতিক ঘটনা বিশ্ব কূটনীতি, অর্থনীতি ও নিরাপত্তায় গভীর প্রভাব ফেলেছে। জলবায়ু সংকট ও অর্থনৈতিক চাপ বিশ্ব বাস্তবতাকে করেছে আরও জটিল। তবে এসব সংকটের মাঝেও বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, সংস্কৃতি ও খেলাধুলার পুনর্জাগরণ বিশ্বকে দেখিয়েছে আশার আলো। এই প্রেক্ষাপটে বছর জুড়ে আন্তর্জাতিক অঙ্গনের একটি সংক্ষিপ্ত আলোচনা থাকছে জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। বছরের আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত এবং মানবিক দৃষ্টিকোণের জায়গা থেকে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় গাজা সংকট। দীর্ঘ সংঘাত ও সামরিক অভিযানে গাজা উপত্যকা পরিণত হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের অঞ্চলে। টানা 2 বছরের আগ্রাসনে নিহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এছাড়া 10 অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইসরায়েল 60 দিনে 738 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে 377 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যস্থতায় বারবার উঠে এসেছে যুদ্ধবিরতির দাবি। তবুও রাজনৈতিক অচলাবস্থার কারণে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে বারবার। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা আন্তর্জাতিক পরিসরেও নতুন কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধেও ছিল নাটকীয় উঠানামা। নতুন সামরিক সহায়তা, পাল্টাপাল্টি অভিযানে সীমান্ত এলাকাগুলো ছিল উত্তেজনাপূর্ণ। প্রায় 4 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার উদ্যোগ দুপক্ষের সঙ্গে আলোচনার মধ্যেও থেমে নেই মস্কো কিয়েভের হামলা পাল্টা হামলা। ইউরোপীয় জোট ও পশ্চিমা বিশ্ব কূটনৈতিক ও সামরিক সমর্থন অব্যাহত রাখলেও যুদ্ধের সমাধান এখনো অনিশ্চিত।
বিশ্ব কূটনীতির টেবিলেও ছিল ব্যস্ততা, নেতৃত্বে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। বছর জুড়ে একাধিক দেশে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। এর মধ্যে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচন, ইকুয়েডরের সাধারণ নির্বাচন, অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচন, বলিভিয়ার সাধারণ নির্বাচন উল্লেখযোগ্য। বাণিজ্য চুক্তি, প্রতিরক্ষা জোট, আঞ্চলিক সহযোগিতা সব মিলিয়ে কূটনৈতিক তৎপরতা ছিল অত্যন্ত সক্রিয়। জলবায়ু সংকট এবছরে পৌঁছেছে আরও স্পষ্ট এক পর্যায়ে। রেকর্ড তাপমাত্রা, বিধ্বংসী বন্যা ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন মহাদেশ। COP30 সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়নের গতি এখনও বিশ্বকে উদ্বিগ্ন করছে। 2025 হতে পারে বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর, যেখানে গড় বিশ্ব তাপমাত্রা প্রাক যুগের তুলনায় প্রায় 1.42 বেশি। 12,000 বছর ধরে সুপ্ত থাকার পর গত 23 নভেম্বর ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্নি উৎপাত ঘটে। এই ঘটনাকে বিশ্লেষকরা অতি অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন। এবছরও অস্থিতিশীলতা মাথায় নিয়েই লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শুরু হয়েছিল COP30 সম্মেলন। 2 সপ্তাহের আলোচনায় প্রথম দিনে কথা হয়েছিল জলবায়ু পরিবর্তনের কারণে এক দশকে ঘর হারানো 25 কোটি মানুষকে নিয়ে। উঠে আসে হিমবাহ ইস্যু, অর্থায়নের অভাব, পুরনো প্রতিশ্রুতির বাস্তবায়ন ইস্যু। বছরের ইতিবাচক দিক ছিল বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি। মহাকাশ প্রযুক্তিতে নতুন মাইলফলক, কৃত্রিম বুদ্ধিমত্তায় দ্রুত উন্নয়ন এবং চিকিৎসা বিজ্ঞানে নতুন আবিষ্কার বিশ্বকে দিয়েছে ভবিষ্যতের নতুন সম্ভাবনা। 2025 সালে এআই আগের চেয়ে অনেক বেশি নির্ভুল এবং মানবিক আচরণের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে। বিশেষ করে জেনারেটিভ এআই এর উন্নতি একে সৃজনশীল কাজের উপযুক্ত করে তুলেছে। তবে এই উন্নয়নের পাশাপাশি কিছু মৌলিক প্রশ্ন এবং উদ্বেগের জন্ম দিয়েছে। প্রযুক্তির এই দ্রুত প্রসারে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে বড় ধরনের ঝুঁকি। বিশেষজ্ঞরা মনে করছেন, এআই যদি সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয় তবে এটি উপকারের চেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। খেলাধুলায় আন্তর্জাতিক আসরগুলো দর্শকদের ফিরিয়ে এনেছে গ্যালারিতে, আর বড় বড় ক্রীড়া প্রতিযোগিতায় নতুন নায়ক জন্ম দিয়েছে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ, ঢাকা। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব বিরাজ করছে। তবে আজ সার্বিক মূল্যসূচক বৃদ্ধি পেলেও সিইসি 30-এর মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,652.44, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.07 বেশি। অপরদিকে সিইসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,106.93, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.33 কম। আজ 152টি কোম্পানির 33,83,970টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 19,78,18,000 টাকারও বেশি। এর মধ্যে 77টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 59টির কমেছে এবং 16টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6:31 এবং সূর্যাস্ত 5:18। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 1:39, ভাটা সকাল 7:31। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 2:02 এবং ভাটা রাত 8:32।